কোচবিহারে এনআরসির নোটিশ, তোলপাড় রাজ্য রাজনীতি। কোচবিহার জেলায় একের পর এক এনআরসির নোটিশে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পৌঁছে যাচ্ছে আসাম থেকে পাঠানো এনআরসি নোটিশ। এবার তুফানগঞ্জের রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকারের বাড়িতেও এসে পৌঁছল এনআরসির নোটিশ। এই ঘটনায় কোচবিহার জেলা জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীপঙ্কর সরকারের বাড়িতে নোটিশ আসার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক। তিনি বলেন, আসাম সরকার বারবার এনআরসির নোটিশ পাঠিয়ে কোচবিহারের বাসিন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। জেলা সভাপতি দীপঙ্কর সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, এই ধরনের একের পর এক নোটিশের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন ও আইনি মোকাবেলা করতে প্রস্তুত। অভিজিৎ দেবভৌমিক বলেন, আসাম সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোচবিহারের মানুষদের ভয় দেখাচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি জয়লাভ করতে পারেনি, সেই কারণেই বিজেপি কোচবিহারবাসীকে হেনস্থা করছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কোনো অবস্থাতেই আমাদের জেলার বাসিন্দাদের হয়রানি হতে দেব না। তৃণমূলের জেলা সভাপতির এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে চাপানুতো শুরু হয়েছে। এনআরসির নোটিশ নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তপ্ত। আপনি কি আসামে গিয়েছিলেন এর আগে? হ্যাঁ, গিয়ে কাজ করতাম আমি ওখানে। হ্যাঁ, কাঠমিস্ত্রি কাজ করি আমি। হ্যাঁ, কতদিন আগে গিয়েছিলেন? লাস্টে বলবো, লাস্ট যে কতদিন আগে গিয়েছিলাম, মানে 10 তারিখে গিয়েছিলাম। আচ্ছা, 10 তারিখে লাস্ট চলে আসছিলাম। হ্যাঁ। আপনার কাছে নোটিশটা কবে এলো? নোটিশটা আসছে, একটা ফার্স্ট আসছে জানুয়ারি মাসে, আর সেকেন্ডটা আসছে মার্চ মাসে। মানে কালকেই বা আজকে কেন জানা গেল? মানে কিভাবে জানতে পারলেন? সে আমিও বুঝতে পারবো না যে কীভাবে এরকম হলো, সেটা আমি বুঝতে পারবো। কিন্তু 2 দিন আগে আমার এখানে সিভিল পুলিশ আসছিলো আমার খুঁজে, তো আমাকে পাইনি বাড়িতে। তো আমাকে ফোন করে বলছিল যে এরকম নোটিশ আসছিলো, তো কী করলাম? আমি বললাম যে আমি তো গুয়াহাটিতে উকিল ধরে আমি তো জিনিসপত্র জমা দিয়ে আসছি সব কিছু। তো পরে বলছে ঠিক আছে, তবে ফোনটা রেখে দিচ্ছে, আর কথা হয়নি ওনার সাথে। তাহলে এখন কিভাবে এভাবে কি হলো আমি সেটা বলতে পারবো না। আমি কাউকে জানাই নেই যে আমার এই এরম হয়েছে, কেস হয়েছে। আমি কাউকে জানাই নেই। ভাবলাম যে আমার কেস আসছে, মানে কেসটা তো ভালো জিনিস না যে আমার নামে কেস আসছে, মানুষকে বলবো। এর জন্য ভাবলাম যে কেসটা আসছে, নিজে নিজে কী কী কাগজ লাগে এটা আমি নিয়ে করলাম। করার পরে এগুলো নিয়ে জমা দেওয়া হয়েছে আমার ইয়েতে, গুয়াহাটি যায়। আমি নিজে গেছিলাম, গুয়াহাটিতে জমা দিয়ে এসেছি। এই যে দীপঙ্কর সরকারের বাড়িতে এনআরসি নোটিশ এসেছে, কি বলবেন? এটা তো পিওরলি রিফিউজি পরিবারের ছেলে, যাদেরকে নরেন্দ্র মোদী সরকার বলছে শরণার্থী। ওরা তো টাইটেল থেকে শরণার্থী আর অনুপ্রবেশকারী ভাগ করে নিচ্ছে। এটা তো পিওরলি শরণার্থী যদি মোদীদের হিসাবে ধরা হয়। রিফিউজি পরিবারের ছেলে, যাদের ঠাকুরদার নর্মালি বাংলাদেশ থেকে আসার কথা। এতে তো 1960 সালে ভোটার তালিকায় বাবার নাম। বিজেপি দাবি করছে সরকার এই যে আধার কার্ড, ভোটার কার্ড এবং বিজেপি দাবি করছে যে সরকারের প্রশাসন আধার কার্ড, ভোটার কার্ড এবং জন্মের জাল সার্টিফিকেট বানাচ্ছে এবং এর কারখানা তৈরি করছে। বিজেপি তাই দাবি করছে। এখন পর্যন্ত একজনই আসামি ধরা পড়েছে, সে বিজেপি করে। পশ্চিমবাংলায় এখন পর্যন্ত একজন ধরা পড়েছে যারা ফেক ডকুমেন্ট বানায়, দেখা গেছে সে বিজেপি করে। তাহলে দাদা এই দীপঙ্কর পরিযায়ী শ্রমিকের কাজ করতে আসামে, এবার এই কাজ করার ফলেই তাকে আজকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে। যারা একদিনের জন্য আসামে গেছে, আসাম গেটে যদি কোনো রেকর্ড থাকে, বেঙ্গল থেকে আসামে গেছে, তাদেরকেই তো নোটিশ পাঠানো হচ্ছে। এক কথা হেনস্থা করা হচ্ছে। যে ডিম বিক্রেতা নিশিকান্ত দাস, সে 40 বছর আগে আসাম ছেড়ে আসছে, ডে লেবার হিসেবে ধরা পড়েছিল, 6 মাস আসামে ছিল, তাকে এনআরসি নোটিশ পাঠানো হলো। নিশিকান্ত দাস এখানকার রিফিউজি পরিবারের ছেলে, তার বয়স 8 বছর, জন্ম থেকে এখানে আছে। পাশাপাশি বিরোধীরা এটাও দাবি করছে যে ভুয়ো এনআরসির চিঠি পাঠিয়ে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। তাহলে বলে দিক এই চিঠিটা ভুয়ো আছে, বলে দিক। এই যে আসাম সরকারের এত স্পোক্স পার্সন হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গলে, আসাম সরকারের স্পোক্স পার্সন হচ্ছে অভিজিৎ বর্মন। সন্তুষ্ট করার জন্য এই পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে। রাজবংশী উত্তম ব্রজবাসী, মোমেনা বিবি মুসলিম, দীপঙ্কর সরকার রিফিউজি।
আপনি বলতে পারেন তাহলে কাকে টার্গেট? অল বেঙ্গলিজ আর টার্গেট, কাউকেই ছাড়ছে না। কারণ বাঙালি হচ্ছে প্যানিক, বাঙালিদের ভেতরে এবার প্যানিক তৈরি করে। যাতে বাঙালিরা আমরা কেউ লোকালি কোনো বিজেপি নেতাকে আঁকড়ে ধরি যে আমাকে বাঁচাও, যাতে দীপঙ্কর দৌড়ে গিয়ে মালতীর আমার কাছে যায় আমাকে বাঁচাও, তোমার ওখানে বিজেপি সরকার আছে আসামে, আমাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে, আমাকে বাঁচাও। বিজেপি এই প্যানিকটা তৈরি করতে যাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন যে সামনে বিধানসভা নির্বাচন টাইম লাইনে আসার জন্য কি এরকম হচ্ছে? এবারে বিজেপি টার্গেটটা হচ্ছে যাতে সাধারণ পাবলিক বিজেপির কাছে সারেন্ডার করে। কারণ গত লোকসভাতে এই সমস্ত জায়গাগুলোতে কুচবিহার জেলাতে এমপি বিজেপি হারলো, সামনের বিধানসভাতে কী ফল হতে যাচ্ছে ওরা জানে। এখানে একটা বড় অংশ রাজবংশী মানুষ, রিফিউজি মানুষ, তারা বিজেপিকে ভোট দিল না। এদেরকে প্যানিক করো। মুসলিমরা দেশ জুড়ে আক্রান্ত হচ্ছে, মুসলিম বাঙালিরা পরিযায়ী শ্রমিক, তাদেরকে প্যানিক করো। প্যানিক করে দিয়ে বিজেপির কোর্টে নিয়ে আসে, বিজেপির কাস্টডিতে নাও। আর বিজেপির এমএলএর কাছে বার্তাও আছে যে দীপঙ্করকে ভয় দেখানো হচ্ছে, এই এলাকার বাকি রিফিউজিদেরকে তুমি ধরো। উত্তম ব্রজবাসী রাজবংশী, তাকে ভয় দেখানো হচ্ছে, বাকি রাজবংশীদের তুমি ধরো, ধরে বলো চিন্তা নেই, আমি আছি, বিজেপি আছে, আসামের সাথে কথা বলে দিচ্ছি, ফোন করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। এই জায়গাতে নিয়ে যেতে চাইছে। তা আমাদের নাগরিকত্ব যদি এতটাই টেম্পোরারি হয়ে যায়, আমার দেশের প্রতি আমার টান আমার দেখতে হবে। বিরোধীরা বলছে যে যাদের কাছে নোটিশ এসেছে ভয় পাওয়ার কিছু নেই, তাদের পাশে তারা রয়েছে। আসুন বলুন, সেটা কোথায় সাথে বলতে দেখছি না। বিজেপি, আমি চাই কুচবিহারের বিজেপি আগামীকাল জেলা পার্টি অফিসে প্রেস কনফারেন্স করে বলুন এনআরসি চিঠি যত আছে আমাদের পার্টি অফিসে জমা দিন, আমরা আসাম সরকারকে দিয়ে আসছি, আর কারো চিঠি আসবে না। বলুক দেখি সৎসংস্থা। ওরা তো এটা চাইছে যে মানুষ ওদের কাছে সারেন্ডার করুক, ভয়ের কোনো কারণ নেই। এটাই তো, এটার জন্যই তো ভয় দেখানো। ভয়ের কারণ নেই, ভয়ের কারণ তো ছিলই না, ভয়ের কারণ তো আপনারাই বললেন। ভয়টা দেখা থেকে বললো। রাজ্য সভাপতি এসে বলেছিলেন হিন্দুদের এনআরসি চিঠি আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, এদিকে দেখা যাচ্ছে শুধু হিন্দুদেরই এনআরসি চিঠি নোটিশ আসছে, কি বলবেন? তার মানে এই ক্লাসিফিকেশনটা কেন? এই হিন্দু আর মুসলিম, হিন্দুকেও তো দিচ্ছেন আর মুসলিমকেই কেন দেবেন? আমরা তো এইভাবে ধর্মীয় বিভাজন চাইনি, এই জন্য তো দেশের স্বাধীনতা আসেনি, এর জন্য তো এই রাষ্ট্রীয় ব্যবস্থা নয়। হিন্দু খাত্রে মেয়ে যারা বলে তারা তো হিন্দুত্ব খাত্রেতে এখন আসলো বিজেপির সরকারের আমলে। কেন্দ্রে হিন্দু সরকার যেদিন বসলো সেদিন থেকে হিন্দু খাত্রে মেয়ে, তার আগে তো ছিল না। দীপঙ্কর সরকারদের তো আগে চিন্তা করতে হয়নি, উত্তম ব্রজবাসীদের আগে চিন্তা করতে হয়নি। যেদিন দিল্লিতে হিন্দু সরকার আসছে সেদিন এদের চিন্তা ঢুকেছে। কাজেই হিন্দু আর মুসলিম বলে এসব চলবে না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 21 জুলাই কোনো এনআরসি নোটিশ আমরা রিসিভ করবো না, আমরা কাউকে কোনো কাগজ দেখাবো না। অলরেডি দীপঙ্কর যা তার কাগজপত্র তার লয়ার দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমরাও তাকে সাজেস্ট করবো কোনো কাগজপত্র আমরা দেখাবো না। এটাই বাংলা স্ট্যান্ড, এটাই বেঙ্গলি স্ট্যান্ড। আমরা কোনো কাগজ আসাম সরকারকে দেখাবো না। আমরা ফেডারেল স্ট্রাকচারে আছি, এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় পশ্চিমবঙ্গ সরকার এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি এনআরসি নোটিশ করতে হয় রাজ্য সরকার দিত, আসাম সরকারের এনআরসি নোটিশ আমরা কেন রেসপন্স করব? এটাই। তার দাদু ভারতবর্ষের নাগরিক, আর তার নাতিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। এটা প্যানিক তৈরি করে দেওয়ার জন্য, যাতে এখানকার রিফিউজি লোকেরা বিজেপি নেতা, বিজেপির এমএলএকে গিয়ে জড়িয়ে ধরে যে বাঁচান, আসামে আপনাদের সরকার আছে, আমাদেরকে রেহাই করুন। তো এই প্যানিক কাজে দেবে না, এটা বিজেপির কফিনের শেষ পেরে হয়ে যাবে এই এনআরসি। মানে একের পর এক বাসিন্দাকে এরকম নোটিশ পাঠাচ্ছে, আপনারা কিভাবে পাশে থাকবেন? আর কি আমরা তাদেরকে বলছি কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আমাদের এখানে না তো এনআরসি হবে আর না এখানে এনআরসি নোটিশে কেউ কোনো কাগজ দেখাবো। আমরা কোনো কাগজ কাউকে দেখাতে চাই না, এটা আমরা প্রেসকে দিচ্ছি। আমরা তো দীপঙ্করকে বলবো, আসাম সরকারকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার মতন আসাম সরকারের ক্ষমতা হবে না, চেষ্টা করুন। হেমন্ত বিশ্ব শর্মাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। হেমন্ত বিশ্ব শর্মা কুচবিহার জিতে দেবে। আমরা বলছি 9-0 হবে। লোকসভাতেও গেছেন, এবারও যাবেন, মিলিয়ে নেবেন রেজাল্ট। আপনি যত এরকম বারবারত্ব করবেন গুয়াহাটি থেকে বসে, তত আপনার ক্ষতি হবে পশ্চিমবঙ্গে।
বেঙ্গলি যারা বাংলায় বসবাস করে তারা বাঙালি। দাদা বলছি নোটিশগুলো তো পুলিশের মাধ্যমেই আসছে। এটা কনস্টিটিউশনাল ডিউটি। এখন যদি আমি একটা পোস্ট অফিসে চিঠি লিখে জমা করি নরেন্দ্র মোদীকে গালমন্দ করে, আর ঠিকানা যদি নরেন্দ্র মোদী বাড়ির ঠিকানা দিই, তাহলে পোস্টাল ডিপার্টমেন্টের যিনি দিল্লিতে চাকরি করেন পোস্টম্যান, কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাকে ওই চিঠিটা নরেন্দ্র মোদী বাড়িতে পৌঁছাতে হবে। এটা কনস্টিটিউশনাল ডিউটি, এটা করতে হবে। আসাম সরকারের মাধ্যমে কোনো নোটিশ যদি আমাদের সার্ভ করতে হয়, সমন সার্ভ করতে হয়, তো আসাম সরকারের মাধ্যমেই করতে হবে। বিরোধীরা বলছে যে যাদের নোটিশ বোধ, দেশাত্মবোধ, সেটা যদি এত সহজেই একটা চিঠিতে নষ্ট হয়ে যায়, তাহলে তো বিষয়টা ঠুনকো হয়ে যাবে। বিজেপি বা আসাম সরকার হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বিজেপিকে বাঁচানোর জন্য, বিশেষ করে কুচবিহার। এখানে বিজেপিকে বাঁচাবার অক্সিজেন হেমন্ত বিশ্ব শর্মা দিবে বলে রাজ্য কেন্দ্রের বিজেপি নাকি দায়িত্ব দিয়েছে হেমন্ত বিশ্ব শর্মাকে। হেমন্ত বিশ্ব শর্মা আলটিমেটলি বিজেপির কফিনের শেষ পেরেক গেঁথে দিল, এনআরসি নোটিশ পাঠিয়ে। জেলায় একের পর এক এনআরসি নোটিশ আসছে, কিভাবে মোকাবিলা করবেন? আমরা সবার পাশে আছি। কিভাবে মোকাবিলা করবেন? আন্দোলন হবে। আসামে 1961 সালে বাঙালি খেদা আন্দোলনকে উস্কে দিচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা। সেই আন্দোলনটা বিচ্ছিন্নভাবে হয়েছিল, এবার রাষ্ট্রীয়গতভাবে হচ্ছে। রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বাঙালি খেদা আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছে। তার জন্য বাঙালি চুপ থাকবে না। 1961 বাঙালির নেতৃত্ব আজকে নাই, আজকে 2025-এর বাঙালির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি নিশ্চয়ই চুপ থাকবে না। দাদা বলছি এই নোটিশগুলো তো পুলিশের বাংলায় যারা মাধ্যমে বসবাস আসছে। করে আমরা তাদেরকে বাঙালি হচ্ছি। এখানে রাজবংশী